আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংস্কারকে সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা খোলাসা করার দাবি জানিয়েছে বিএনপি। সংবিধান ছাড়া প্রস্তাবিত যে কোনো সংস্কারে 1.5 মাসের বেশি লাগবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটি। নির্বাচনের সঠিক রোডম্যাপ না পেলে গণতন্ত্রের জন্য লড়াই তীব্র হবে বলেও জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংস্কার ও নির্বাচন বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত শব্দ। প্রায় 8 মাস হয়ে গেছে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখনও সংস্কার বাস্তবায়নে চূড়ান্ত রূপরেখা পায়নি জাতি। ঘোষণা হয়নি নির্বাচনী রোডম্যাপও। স্পষ্ট ঘোষণা না থাকায় কোনো মহলকে সরকার বিশেষ সুবিধা দিতে পারে বলে প্রশ্ন তুলছে বিএনপি। শুধু বললে তো হবে না যে আমরা ডিসেম্বরে চাই, ডিসেম্বরে না হলে তারপরের বছর জুনের মধ্যে চাই। এগুলোর ভিত্তি থাকতে হবে, যৌক্তিক কারণ থাকতে হবে। সেরকম কোনো কারণ আমাদের সামনে আসেনি এবং তিনিও খোলাসা করে বলেননি। তাতে করে জনমনে এই প্রশ্ন এখন উদিত হয়েছে যে হয়তোবা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা কোনো মহলকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য নির্বাচন বিলম্বিত করতে চায়। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, অনির্বাচিতরা সবসময় ক্ষমতা দীর্ঘ করতে চায়। আমরা মনে করি একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে একমাত্র গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ঐক্যমত্য পৌঁছানো গেলে সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচিত সরকার। আমরা সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে দেখেছি। এখানে এমন কোনো সংস্কার নাই যে সংস্কারটা 1 থেকে 1.5 মাসের ভিতরে বাস্তবায়ন করা যাবে না। শুধু সংবিধান সংস্কার বাদে, সংবিধান সংশোধনী বাদে। এবং সেটা যদি একটা চার্টার আকারে, তাদের ভাষায় বলছি, যদি চার্টার আকারে যদি প্রকাশিত হয় এবং সেটা যদি প্রতিশ্রুতি থাকে, নির্বাচনী ম্যানিফেস্টো প্রতিফলিত হয়, তাহলে যেই দলই যারাই জাতীয় সংসদে মেজরিটি হবে, সরকারে আসবে, তারা বাধ্য থাকবে সেই সংশোধনী আনতে। শুধু এখন নয়, গেল 17 বছর ধরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি লড়াই করছে বলে দাবি করেন তিনি। রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, সংগ্রামের গতিও আরো বাড়তে থাকবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কেটে যাবে বলে মনে করে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে অপর একটি মাইক্রোবাসের পেছন থেকে ধাক্কায় 7 জন নিহত হয়েছেন। সকালে মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আরিফুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস চুন্তি জাঙ্গালিয়া এলাকায় একটি বাঁকে পৌঁছে ব্রেক করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কক্সবাজারগামী দ্রুতগতির আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 7 জন মারা যান। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 7 জন এখনো পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন। ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে, গুরুতর অবস্থা আছে। বেপরোয়া গাড়ি চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দুর্ঘটনার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি মিতু, আসলে যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো, গত ঈদের দিনেও কিন্তু একই জায়গাতে কিন্তু 5 জন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন এবং গতকালও কিন্তু এক মোটরসাইকেল আরোহী একই জায়গায় নিহত হয়েছেন এবং আজ সকাল 8:30টার সময় চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের যে বাসটি আসলে একটি বাঁক অতিক্রম করার সময় সেখানে কিন্তু হার্ডলি ব্রেক করার সাথে সাথে বাসটি কিন্তু রাস্তার মধ্যে আড়াআড়ি হয়ে যায় এবং
কুষ্টিয়া থেকে কক্সবাজারের একটি পর্যটকবাহী মাইক্রোবাস যখন এই বাসটিকে আড়াআড়ি বাসটিকে আসলে ধাক্কা দেয়, পিছন থেকে আরেকটি মাইক্রোবাস কিন্তু আসলে এই বাসটিকে আড়াআড়ি করা বাসটিকে যখন আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয়, সেখানে কিন্তু আসলে দুটি মাইক্রোবাসের অংশগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে কিন্তু 7 জন নিহত হইতেন। এই 7 জনের মধ্যে 3 জন নারী রয়েছেন, একজন 7 বছরের শিশুকন্যা রয়েছেন এবং বাকিরা পুরুষ হইতেন এবং আহত হয়েছেন 3 জন। এই 3 জনকে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এটি দূরত্ব 4 ঘন্টা, সেজন্য কিন্তু সময় লাগতেছে। যেহেতু ঘটনাটি ঘটেছে 8:30, এই জন্য কিন্তু আরেকটু সময় নেবে। আমরা কথা বলেছিলাম এখানকার ইমার্জেন্সি ডাক্তারের সাথে, তারা জানালো তারা বিষয়টি জানে এবং তারা অবহিত আছেন। তারা যদি রোগী আসে তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে এখানে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা জানালো আসলে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিন্তু আসলে বেপরোয়া গতির গাড়ি চলাচল করে, সেজন্য কিন্তু আসলে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। তবে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হাইওয়ে পুলিশ বলেছে তারা কুষ্টিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন পরিজন নিয়ে বেড়ানোর জন্য। তবে তারা জানালো আসলে তাদের খবর দেওয়া হয়েছে, পরিজন নিয়ে আসলে তাদের ডেড বডিগুলি হস্তান্তর করা হবে। তবে যদি পরিজন চায় তাহলে কিন্তু ময়নাতদন্ত হবে না, আর ময়নাতদন্ত যদি করতে চায় তাহলে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওদের ডেড বডিগুলি আনা হবে। এখন নির্ভর করবে পরিজন কবে নাগাদ আসবে কুষ্টিয়া থেকে, তার উপর তাদের ডেড বডিগুলি আসলে হস্তান্তরের বিষয়টি তারা জানাবেন। তবে যারা আহত হয়েছেন তাদেরকে খুব দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে ওইখানকার হাইওয়ে পুলিশ জানিয়েছেন। মিতু, এই ছিল দুর্ঘটনা নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভোলায় জমিনে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন হাওলাদার নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামাল ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয়রা জানায়, জমিনে স্থানীয় ইব্রাহিম ও আলমের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে দুই পক্ষের মীমাংসা করাতে সালিশ বৈঠকে যান বিএনপি নেতা জামাল। সালিশে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এ সময় হামলায় জামাল সহ 8 জন আহত হন। তাদের মধ্যে জামালকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঈদের ছুটি উপলক্ষে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন জেলার পর্যটন কেন্দ্রগুলোতে। লম্বা ছুটি থাকায় অনেকেই পরিবার নিয়ে ভ্রমণ করেছেন পছন্দের জায়গাগুলোতে। ফলে রমজানের পর্যটক খরা কাটিয়ে ভালো লাভের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলো নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। ঈদের ছুটিতে ছোট বড় পাহাড় আর নয়নাভিরাম ঝর্ণার সৌন্দর্য দেখতে পর্যটকের ঢল নেমেছে বান্দরবনে। পরিবার নিয়ে জেলার পর্যটন স্পটগুলোতে ছুটে বেড়াচ্ছেন ভ্রমণ পিয়াসুরা। একটা অদ্ভুতই একটা সৌন্দর্য এটার মধ্যে, এটাতে আসলে খুবই মনটা ভালো হয়ে যায়। ঈদের ছুটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এই পাহাড়ে ছুটে আসছে। বান্দরবন আসলে খুব সুন্দর একটা ট্যুরিজম প্লেস। ঈদের দ্বিতীয় দিন থেকেই পার্বত্য জেলা রাঙামাটিতে পর্যটকের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ঝুলন্ত সেতু, সিম্বল অফ রাঙামাটি, সাজেক, কাপ্তাই লেক সহ বেশ কয়েকটি স্পট ভ্রমণ পিয়াসুদের পদচারণায় মুখর। ক্ষতি পুষিয়ে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। আজকে সকাল থেকে আসানোর পর্যটক আসছে রাঙামাটিতে, সেটা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের যে পর্যটন হলিডে কমপ্লেক্সে প্রায় আমাদের 60-70% অগ্নি রুম বুক রয়েছে এবং আগামী 3 তারিখ থেকে আমাদের প্রায় 100% বুকিং রয়েছে। ঈদের ছুটিতে নানা বয়সী দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে আশুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম সহ বেশ কয়েকটি স্পটে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। ঈদের একটা পরের দিন আসলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। ঈদের অনুভূতি অনেক ভালো লাগে। আমরা প্রতি বছর এখানে আসি, সবসময় এখানে কনসার্ট হয়। ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে, খুব আনন্দ করতেছে ওরা পানিতে। ওদেরকে নিয়ে আমি আমার ফ্যামিলি ট্যুর নিয়ে আসছি। ঈদ আনন্দ বইছে দেশের গ্রামাঞ্চলেও। ঝিনাইদহের বেথুলি গ্রামের পুরাতন বটগাছ ঘিরে আয়োজন করা হয়েছে গ্রাম্য মেলার। চুয়াডাঙ্গার পুলিশ পার্ক, মেহেরুন শিশু পার্ক, ডিসি ইকো পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। এদিকে মেহেরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ। জেলার ভাটপাড়া ডিসি ইকো পার্কে পরিবার প্রিয়জন নিয়ে বেড়াতে আসছেন দর্শনার্থীরা। বরগুনার পাথরঘাটার অন্যতম দর্শনীয় স্থান হরিণঘাটা লালদিয়া। ঈদে পর্যটকদের মন কাড়ছে উপকূল তীরবর্তী জায়গাটি। সব মিলিয়ে নিরাপদে আনন্দের সাথে এবারের ঈদের ছুটি কাটাতে পারবে ভ্রমণ পিয়াসুরা, এমনটাই প্রত্যাশা পর্যটক ও সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।
দর্শক, ঈদের টানা সরকারি ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঈদের টানা ছুটিতে পর্যটকদের কেমন ভিড় দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? মিতু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের এই ছুটিতে যে লম্বা ছুটি পেয়েছে পর্যটকরা, তারা কিন্তু আসলে এই ছুটিতে কুয়াকাটা ঘুরতে এসেছেন, অর্থাৎ ঈদ আনন্দ উপভোগ করার জন্য তারা এসেছে। দেশের দ্বিতীয় সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। এখন প্রচন্ড রৌদ্র রয়েছে, রৌদ্রের মধ্যে কিন্তু পর্যটকরা এই সৈকতে নেমে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের আনন্দ উপভোগ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন সমুদ্র সৈকতে তারা কিন্তু আসলে এই সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে তারা আনন্দ উন্মোদনে মেতে রয়েছেন। কেউ কেউ কিন্তু ওয়াটার বাইক নিয়ে গভীর সমুদ্রেও যাচ্ছে। আর এই যে প্রত্যেকটি পর্যটন স্পট, অর্থাৎ কুয়াকাটা আশেপাশে যে পর্যটন স্পট গুলো রয়েছে, বিশেষ করে মির্চিপাড়া বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, এরপরে পশ্চিম দিকে রয়েছে লেবুর বন, পূর্ব দিকে গঙ্গামতি কাউয়ারচড়া, প্রত্যেকটি স্পটে কিন্তু পর্যটকদের বিচরণ রয়েছে। এবং এই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। পাশাপাশি থানা পুলিশ কিন্তু দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত এই ঈদের তৃতীয় দিনেও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। বলা যাচ্ছে যে তারা যে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এখানে এসেছেন, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের সেই আনন্দ তারা উপভোগ করতে পারছেন। আর এছাড়া হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে কুয়াকাটা যে হোটেলগুলো রয়েছেন প্রত্যেকটি হোটেল কিন্তু আসলে শতভাগ বুকিং রয়েছে। আজকে যদি নতুন করে কোনো পর্যটক কুয়াকাটা আসেন, তাদের কিন্তু আসলে হোটেলে কক্ষ পেতে বেগ পেতে হবে। অর্থাৎ আজকে আমরা যতটুকু জেনেছি, তারা বলেছেন যে আসলে হোটেলের পক্ষ থেকে কিন্তু আসলে আজকের পর্যটক বের হবেন না, অর্থাৎ রুম কিন্তু খালি হবে না। নতুন করে পর্যটক ঢুকলে কিন্তু আজকে তাদের অনেকটা বেগ পেতে হবে। এছাড়া এই প্রত্যেকটি পর্যটন স্পট তো নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি এই 0 পয়েন্টেও কিন্তু আসলে সিসিটিভির আওতায় আনা হয়েছে। বলা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন আগত পর্যটকরা। মিতু, এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। সারা বছরে কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ করে তুলতে হাজার হাজার মানুষ ভিড় করছে চিড়িয়াখানায়। তবে পশু প্রাণীদের সংখ্যা আরও বাড়ানোর দাবি দর্শনার্থীদের। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন। এভাবেই ঈদের দ্বিতীয় দিন কাটিয়েছেন রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায় আসা হাজারো দর্শনার্থী। প্রাণীদের সংস্পর্শে শিশু থেকে বৃদ্ধ সবাই যেন সুন্দর সময় পার করেছেন। বান্দর, তারপরে সিংহ, তারপরে হাতি, তারপরে বাঘ, হরিণ দেখছি, আবার বান্দর দেখছি, আর অনেক কিছু দেখছি। ক্যাঙ্গারু, টাইগার, জিরাফ, তারপরে টর্টয়েস, সিংহ সবগুলোই দেখলাম। বাচ্চারাই ফার্স্ট আসছে এখানে, সো অন্যরকম একটা অনুভূতি। ভালো লাগছে, অনেক রকমের অনেক জিনিস দেখছি, খুব ভালো লাগছে। এই প্রথম আসছি আর বিভিন্ন প্রজাতির প্রাণী পাখি দেখে উচ্ছ্বাসিত শিশুরাও। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা না পাওয়ায় আক্ষেপ করেছেন অনেকেই। বাঘের খাঁচার সামনে এসে যখন বাঘ দেখতে পাচ্ছে না, তখন খুবই হতাশ। বাঘ দেখার জন্য কয়েকবার 2-3বার চেষ্টা করছে, কিন্তু পারেনি। পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের অনেকেই বন্দি পশুদের পরিচর্যা না করার পাশাপাশি নিয়মিত খাবার না দেওয়ার অভিযোগ তোলেন। কিছু কিছু একবারে রুগ্ন শুকনো খাবার একটু কম দেয়, খুব দুর্বল। বাঘ যেগুলা বেশি খায় আর কি, বাঘ, সিংহ এগুলা খুব দুর্বল। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা মাথায় রেখে ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাও নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিলাল হোসেন, অটিভি, ঢাকা। 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে দিবসটি। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্নায়ু বৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য। দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে রোড ব্র্যান্ডিং, বিশেষ স্মরণিকা ও লিফলেট প্রচার সহ সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা ঈদ পরবর্তী সময়ে পালিত হবে। এছাড়া প্রতিবারের ন্যায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সফল ব্যক্তি, অটিজম নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ।
ঢাকার একটি হোটেলে আগামী 7 থেকে 10 এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। এবারের সম্মেলনে 9 এপ্রিল লাইভ ইন্টারনেট সংযোগ প্রদর্শন করবে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। পুরোপুরিভাবে স্টারলিংকের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতি নির্ধারক ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। স্টারলিংকের ইন্টারনেট সংযোগের পরীক্ষামূলক প্রদর্শন ও বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবনের প্রদর্শন হবে এবারে বিনিয়োগ সম্মেলনের অন্যতম আকর্ষণ। এবারে অন্যান্য প্রসঙ্গ। বুধবার নতুন করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দিনটিকে যুক্তরাষ্ট্রের লিবারেশন ডে বা মুক্তি দিবস ঘোষণা করেছেন। তবে নির্দিষ্টভাবে কোনো দেশের পণ্যের উপর এই নতুন শুল্ক আরোপ হবে তা বিস্তারিত জানায়নি ট্রাম্প। এদিকে ট্রাম্পের ওই ঘোষণা কার্যকর হওয়ার আগেই বৈশ্বিক শেয়ার বাজারে দরপতন শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এর আগে চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।